পরদিন অফিসে যেতেই সাইবার টিমের অরুণ জানালো ফিয়ার নামের সিমটি রিচা দত্ত নামক কোনো মহিলার নামে তোলা হয়েছে। কে এই রিচা দত্ত? এতগুলো ঘটনা পরপর ঘটে গেল, সমস্ত প্রমাণ, সাক্ষী, বয়ান সব যেন জট পাকিয়ে আছে একে অপরের সাথে। কোনো প্রান্ত থেকে জট ছাড়ানো শুরু করা উচিত, সেটাই ভাবছিল দেবাঞ্জনা। যত সময় অতিবাহিত হচ্ছে ততই যেন মঞ্জুরির বেঁচে থাকার সম্ভাবনাটা মিলিয়ে যাচ্ছে, অথচ এখনো কাউকেই অ্যারেস্ট করা যায়নি। রিচা দত্তের খোঁজ চলছে, অরুণ আছে দায়িত্বে। তার আগে আরেকটি জায়গায় যেতে হবে দেবাঞ্জনাকে, তাইও বেরিয়ে পড়ল শঙ্করকে সঙ্গে নিয়ে। গন্তব্য গ্লোবটেকের কলকাতা ব্রাঞ্চের অফিস। গ্লোবটেক একটি ঝা চকচকে মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি। 12তলা বিল্ডিংয়ের 7 তলায় মঞ্জুরির অফিস। ইউনিফর্মে দেবাঞ্জনাকে দেখেই 2-3 জন গার্ড গোছের লোক এগিয়ে এলো। কাকে চাই, কি হেল্প লাগবে জিজ্ঞেস করতে। দেবাঞ্জনা সোজাসুজি বলল এই অফিসের সর্বোচ্চ অফিসার যিনি আছেন তার সাথে দেখা করতে চায়। 4-5 মিনিট ওয়েটিং এরিয়াতে অপেক্ষা করার পরেই একটি এয়ার হস্টেজের মতো ইউনিফর্ম পরা মেয়ে এসে ওদের নিয়ে গেল কোম্পানির সিইও মিস্টার আগরওয়ালের অফিসে। চেয়ারে বসা মাত্র চা পানি এসে হাজির হলো। দেবাঞ্জনা বিনীতভাবে না বলল, মিস্টার আগরওয়াল তেমনি বিনীতভাবে বললেন। কথা হিন্দিতেই ছিল, আমি অনুবাদ করেই বলছি। বলুন ম্যাডাম, কি সাহায্য করতে পারি? মঞ্জুরি পাল, আপনাদের অফিসের স্টাফ, শি ইজ মিসিং। মিসিং মানে? দাঁড়ান, আমি HR মিসেস সিনহাকে ডেকে নিই, ও বলতে পারবে। আরেকজন এয়ার হোস্টেস টাইপ মহিলা বেশ দুঃখী দুঃখী মুখে এসে দাঁড়ালেন এবং সিইও মিস্টার আগরওয়ালকে জানালেন তাদের IT সেকশনের স্টাফ মিস মঞ্জুরি পাল মিসিং। তার মানে সিইও এখনও জানেই না ঘটনাটা। সিইও দুঃখ প্রকাশ করে বললেন, এই ধরনের কেস মিসেস সিনহাই ডিল করেন, ওনার সাথেই কথা বলতে। অগত্যা দেবাঞ্জনারা মিসেস সিনহাকে অনুসরণ করলো। মিসেস সিনহার অফিসে বসেই কথা হলো। দেবাঞ্জনা জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে জানতে পারলেন ঘটনাটা? আমাদের IT সেকশনারি মেয়ে ইপসিতার কাছে। অফিসে কি খুব কাজের চাপ? না না, একেবারেই না, ভীষণ হেলদি এনভায়রনমেন্ট এখানে। আপনাদের অফিসের বেশিরভাগ স্টাফই কি ওয়ার্ক ফ্রম হোম করে? 20% অফ টোটাল স্টাফ বাই রোটেশন, এটাই আমাদের পলিসি। কত দিনের রোটেশন? ডিপেন্ড করে, 6 মাস থেকে 1 বছর। অনেক সময় কোনো প্রজেক্টের উপর কাজ হলে প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত। ওকে। মঞ্জুরি আমেরিকা গিয়েছিল? হ্যাঁ, ট্রেনিংয়ে। কিসের ট্রেনিং? দেখুন, আজকালকার দিনে সফটওয়্যার মোস্ট অ্যাডভান্স একটা ফিল্ড। প্রতিদিন নতুন নতুন আপগ্রেডেশন হচ্ছে এই ফিল্ডে, সুতরাং আমাদেরও স্টাফদের আপগ্রেড করতে হয়, নতুন এক্সপোজার দিতে হয়। এসব ট্রেনিং ইন্ডিয়াতে হয় না? হবে না কেন? কোম্পানি যেহেতু আমেরিকা বেসড, তাই কিছু অ্যাডভান্স কোর্স ওখানে কন্ডাক্ট করে ওরা। আপনাদের অফিস থেকে আর কেউ গিয়েছিল এই কোর্স করতে? আমাদের অফিস থেকে মঞ্জুরিকেই পাঠানো হয়েছিল। অল ওভার দ্য ওয়ার্ল্ড এই কোম্পানির 150টারও বেশি অফিস আছে। সমস্ত দেশ থেকে ডাকা হয়েছিল এই কোর্সে। এই কোর্সের পর থেকে মঞ্জুরি ওয়ার্ক ফ্রম হোম করছিল। কেন? কোনো বিশেষ কারণ? ওদের যে পার্টিকুলার ফিল্ডের উপর ট্রেনিং হয়েছিল, কোম্পানির হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছিল ওকে যেন মিনিমাম 1 বছর ওই ফিল্ডেই রাখা হয়। ওর কাজের অ্যাসাইনমেন্ট ডাইরেক্টলি আমেরিকার হেডকোয়ার্টার থেকেই আসতো, তাই আমরা ওকে ওয়ার্ক ফ্রম হোমের ফ্যাসিলিটি দিয়েছিলাম। অফিসে ওর কারোর সাথে ঝগড়া বা কোনো শত্রুতা বা রেষারেষি? না না, মঞ্জুরি খুবই সফট স্পোকেন, শান্ত স্বভাবের মেয়ে, ওর সাথে কারোর কোনো ঝামেলা হতেই পারে না। ওকে। মঞ্জুরির বন্ধু ইপসিতার সাথে একবার কথা বলতে চাই। মিসেস সিনহা চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই একটি 23-24 বছরের মেয়ে ঘরে ঢুকলো। খুব সাধারণ বেশভূষা, মোটেও এয়ার হোস্টেস টাইপ নয়। আপনি ইপসিতা? হ্যাঁ। মঞ্জুরিকে চেনেন? হ্যাঁ, আমরা একসাথেই কাজ করতাম। কতদিন চেনেন ওকে? ওই বছর 3। এই চাকরিতেও কমফোর্টেবল ছিল? হ্যাঁ অবশ্যই, ও দারুণ এক্সপার্ট ছিল ওর কাজে। ওই জন্যই তো ওকে আমেরিকার কোর্সটার জন্য সিলেক্ট করলো কোম্পানি। তবে আমেরিকার থেকে ফেরার পর ওর সাথে যোগাযোগ অনেক কমে গিয়েছিল। মাসে 2-1 বারই আসতো অফিসে, ফোনেও তেমন কথা হতো না। সায়নকে কতদিন চেনেন? সায়নের সাথে আমার আর মঞ্জুরির একসাথে আলাপ হয় একটি ওয়ার্কশপে বছর 2 আগে। ওদের সম্পর্কটা ঠিক কতটা এগিয়েছিল? ওরা রিলেশনে ছিল, বিয়ের কথাও ভাবছিল যতদূর জানি। সায়ন কেমন ছেলে? স্মার্ট, অ্যাট্রাকটিভ, কথার জালে খুব তাড়াতাড়ি ভুলিয়ে দিতে পারে মানুষকে। আপনার কি মনে হয় এই রিলেশনটাতে সায়ন অনেস্ট ছিল?
সেটা বলতে পারবো না ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। উঠে দাঁড়ালো ঈপ্সিতা। দেবাঞ্জনার হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল। ঈপ্সিতা, একটা শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। এই কোম্পানির সাথে আপনাদের কীরকম কন্ট্রাক্ট হয়? মানে যদি কেউ চাকরি ছাড়তে চায়? 5 ইয়ার্সের কন্ট্রাক্ট। 5 বছরের আগে চাকরি ছাড়তে হলে 8 থেকে 10 লাখ কম্পেনসেশন দিতে হতে পারে। 8-10 লাখ? ইয়েস। অ্যাকর্ডিং টু স্যালারি, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, লেন্থ অফ সার্ভিস এটসেট্রা। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাই চাকরি ছাড়ার কথা ভাবার আগে সুইসাইডের কথা ভাবে। বলে ঈপ্সিতা চলে গেল। দেবাঞ্জনা তখনও তাকিয়ে আছে এক দৃষ্টে। দেখছি ঈপ্সিতার চলে যাওয়া, একটি মধ্যবিত্ত ঘরের মেয়ের চলে যাওয়া। ধ্যান ভাঙল শঙ্করের ডাকে। বলল, ম্যাডাম, আর কারোর সাথে কথা বলবেন? না, চলো। গাড়িতে উঠে বসতেই দেবাঞ্জনার ফোনটা বেজে উঠল। পর্দায় অরুণের নাম দেখতেই ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলো। অরুণ জানালো, রিচা দত্তের খোঁজ পাওয়া গেছে। MNS কনসালটেন্সিতে চাকরি করেন রিচা দত্ত। MNS কনসালটেন্সি মানে তো সায়নের অফিস। সাথে সাথে পরবর্তী গন্তব্য ঠিক করে নিল দেবাঞ্জনা। সল্টলেকে MNS কনসালটেন্সিতে পৌঁছে রিচা দত্তকে খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। রিচার বয়ানটা ওর অফিসে বসেই নেওয়া হলো। রিচার চেহারায় বেশ একটা চটক ভাব আছে, বুদ্ধিদীপ্ত চোখ, এক কথায় সুন্দরী। কিন্তু এই মুহূর্তে মনে হলো মুখে কিছুটা আতঙ্কের ছাপ রয়েছে। দেবাঞ্জনা জিজ্ঞেস করলো, আপনার পুরো নাম? রিচা দত্ত। এই অফিসে কতদিন আছেন? 5 বছর। 9877921371 এই নম্বরটা আপনার? একটু আমতা আমতা করে রিচা বলল, হ্যাঁ। এখন আছে ওটা আপনার কাছে? না। রিচার গলা যেন একটু কেঁপে গেল বলে মনে হলো। তবে কার কাছে আছে? আমার এক বন্ধুর কাছে। কোন বন্ধু? সায়ন ঘোষ। এবার যেন রিচা চমকে উঠল, যেন বাকরুদ্ধ অবস্থা ওর। কেন দিয়েছিলেন ওকে সিমটা? ওর দরকার ছিল, আমার কাছে এক্সট্রা একটা ছিল তাই দিয়েছিলাম। তার মানে খুব বিশ্বাস করেন বন্ধুকে? রিচা মাথা নিচু করলো। যদি কোনো অসৎ কাজ করে আপনার বন্ধু, যদি ওই সিম ব্যবহার করে ফাঁসানোর চেষ্টা করে আপনাকে? না, তা করবে না। এতটাই বিশ্বাস করেন? কতদিন চেনেন সায়নকে? ওই 5 বছর, যবে থেকে এই চাকরিতে আছি। আপনারা কি শুধুই বন্ধু? হ্যাঁ। মঞ্জুরিকে চেনেন? নাম শুনেছি। আর কি শুনেছেন? সায়নের গার্লফ্রেন্ড। বাহ, সবটাই জানেন দেখছি। এটাও নিশ্চয়ই জানেন যে উনি নিখোঁজ। সম্মতিসূচক মাথা নাড়ল রিচা। আপনার কি মনে হয় মঞ্জুরি কোথায় থাকতে পারে, অথবা আদৌ আছে কিনা? এবার যেন রিচা বেশ প্রতিবাদী হয়ে উঠল। বলল, আমি কি করে বলবো? সায়ন কোথায়? আজ আসেনি অফিসে। কথা হয়েছে আপনার সাথে? হ্যাঁ। কেন আসেনি? শরীর খারাপ। ওর ঠিকানাটা? অফিসের রেজিস্টারে পাবেন। আপনাকে এখন নজরবন্দি করছি এখানে কয়েক ঘন্টার জন্য। মানে আমার কি অপরাধ? এখনো অপরাধ প্রমাণ হয়নি, কিন্তু অপরাধীকে যাতে আপনি সাহায্য করতে না পারেন তাই এই ব্যবস্থা। আর হ্যাঁ, আপনার ফোনটা ততক্ষণ আমাদের কাছে থাকবে। এসবের মানে কি? মানে আপনাকে পরে বোঝাবো। আমাদের কাজ হয়ে গেলে আপনাকে ছেড়ে দেওয়া হবে যদি আপনি নির্দোষ হন। হাবিলদার শঙ্কর এখন আপনার সাথে থাকবে। ফোনটা ওকে দিয়ে দিন। ফোন কেন দিতে হবে? যাতে আপনি আপনার বন্ধুকে ফোন করে সাবধান করতে না পারেন। আমি কাউকে ফোন করছি না। প্লিজ ফলো দ্য অর্ডার, নচেতা আপনাকেও থানায় তুলে নিয়ে যেতে হবে। শঙ্করকে বসিয়ে রেখে দেবাঞ্জনা বেরিয়ে পড়ল গন্তব্য সায়নের বাসভবন। যাবার পথে থানায় ফোন করে বলে দিল সায়নের বাড়ির সার্চ ওয়ারেন্ট আর সায়নের অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়ে দিতে। সায়নের বাড়িতে পৌঁছে দেবাঞ্জনা বুঝলো একেবারে মোক্ষম সময় পৌঁছেছে সে। আর কয়েক মিনিট দেরি হলে হয়তো পাখি উড়ে যেত, আর সাথে সাথে হারিয়ে যেত মঞ্জুরির অন্তর্ধান রহস্যের সমস্ত প্রমাণ। সায়নকে গ্রেফতার করা হয়েছে। ওর কাছে 3টি মোবাইল ফোন আবিষ্কার হয়েছে। তার মধ্যে রিচার দেওয়া সিম এবং অন্য 2টি মোবাইলে ওর নিজের নামে একটি এবং ওর বাবার নামে একটি সিম ছিল। রিচার দেওয়া সিমটি ও শুধুমাত্র মঞ্জুরির সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করেছে। ওই ফোন থেকে আরও অনেক মেসেজ উদ্ধার হয়েছে। সায়ন বিভিন্ন সময় মঞ্জুরিকে বিয়ের জন্য চাপ দিয়েছে, ফিজিক্যাল রিলেশনের জন্য চাপ সৃষ্টি করেছে। ওদের ঘনিষ্ঠ ছবি মঞ্জুরিকে পাঠিয়ে কখনো ভয় দেখিয়ে, কখনো স্মৃতিচারণ করিয়ে ওকে ডাকা হয়েছে বিভিন্ন হোটেলে, কিন্তু মঞ্জুরি প্রতিবারই না করে দিয়েছে দেখা করতে।
আবার একই সঙ্গে অন্য একটি ফোন থেকে রিচার সাথে যোগাযোগ রেখেছে সায়ন। রিচাকে প্রেম নিবেদন করেছে বিভিন্নভাবে। রিচাকে জানিয়েছে ও আর মঞ্জুরিকে সহ্য করতে পারছে না। মঞ্জুরি অদ্ভুত ব্যবহার করে ওর সাথে। মঞ্জুরি ওকে কাছেও ঘেঁষতে দেয় না, ছুতেও দেয় না। মঞ্জুরিকেও নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে চায়। মঞ্জুরি ওর কাছে একটা দুঃস্বপ্ন মাত্র। এখনও রিচাকেই ভালোবাসে। এই কঠিন সময় রিচা যেন ওর পাশে থাকে, এরকমই কথা লিখেছে সায়ন। রিচাও বিভিন্ন সময় সায়নকে বলেছে মঞ্জুরিকে ভুলে যেতে, ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। রিচা থাকবে সায়নের সাথে, মঞ্জুরিকে ওর জীবন থেকে সরিয়ে ফেলে ওরা নতুন জীবন শুরু করবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত প্রমাণের ভিত্তিতেই সায়নকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন যখন দেবাঞ্জনা সায়নের বাসভবনে পৌঁছয় তখন দেখে একটা ক্যাব দাঁড়িয়ে আছে গেটের সামনে। বেল টিপতে হন্তদন্ত হয়ে সায়ন বেরিয়ে আসে। ও হয়তো ভেবেছিল ক্যাব ড্রাইভার। বাড়িতে সায়নের মা বাবা ছিলেন। ওরা পুলিশ দেখে ঘাবড়ে যায়। সায়ন পেছনে দরজা দিয়ে পালাবারও চেষ্টা করে। তখনই দেবাঞ্জনার ধারণা আরও বদ্ধমূল হয় যে সায়নই দোষী। সায়নের হ্যান্ডব্যাগ থেকে সিঙ্গাপুরের টিকিট, পাসপোর্ট সব পাওয়া যায়। তার মানে দেশ ছেড়ে পালানোর সব ব্যবস্থা করে ফেলেছিল সায়ন। দেবাঞ্জনার আর একটু দেরি হলেই ও পালাতে সক্ষম হতো। যদিও সায়ন বা রিচা দুজনের কেউই এখনো অপরাধ স্বীকার করেনি। মঞ্জুরির সাথে ওরা কি করেছে সে ব্যাপারেও এখনো মুখ খোলেনি। দীর্ঘ ইন্টারোগেশনের পর রিচাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ওর বিরুদ্ধে তেমন কোনো স্ট্রং প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সায়নকে পুলিশ হেফাজতেই রাখা হয়েছে। ওর জিজ্ঞাসাবাদ চলছে। দেবাঞ্জনার বিশ্বাস অল্প দিনের মধ্যেই সায়ন অপরাধ স্বীকার করতে বাধ্য হবে। এই সব কিছুর ফলাফল হিসাবে পুলিশ মহলে দেবাঞ্জনা খুবই প্রশংসা কুড়িয়েছে। প্রথম দিকে মূল ইনভেস্টিগেশন থেকে দূরে থেকেও সঠিক সময়ে ও যেভাবে বুদ্ধির পরিচয় দিয়েছে এবং অপরাধীকে অ্যারেস্ট করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু দেবাঞ্জনার মন মেজাজ মোটেও ঠিক নেই। এত কিছুর পরও মঞ্জুরির কোনো হদিশ পাওয়া গেল না। বোঝাই যাচ্ছে ওই সায়ন শয়তানটাই শেষ করে দিয়েছে ওকে। তবু ওর বডিটা পাওয়া গেলে কেসটা পুরোপুরিভাবে ক্লোজ করা যেত। যাই হোক, অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটি বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছিল। শনাক্ত করার জন্য মঞ্জুরির বাবা মাকেও ডাকা হয়েছিল, কিন্তু না, ওরা জানিয়েছিল ওটা মঞ্জুরির বডি নয়। আজ অনেক দিন পর অর্ণব এসেছে দেবাঞ্জনাদের বাড়িতে। এসেই বলল, পিসি, আমি কিন্তু শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, আর ওই তোমার হাতের চাটা খেতে এসেছি। দেবাঞ্জনা মুখ বেঁকিয়ে বলল, পেটুক কোথাকার, চা আবার টাও চাই? তা নয় তো কি, আমি জানি পিসি আমায় বড্ড ভালোবাসে, শুধু চা খাইয়ে ছাড়বেই না, তাই না পিসি? পিসি তো অর্ণবকে দেখে গদগদ হয়ে পড়েছেন। খুব হেসে হেসে বললেন, অবশ্যই অবশ্যই, কি খাবে বলো? বসো, আগে চা করে আনি, সাথে পেঁয়াজি, তারপর দেখছি। অর্ণব লাফিয়ে উঠে বলল, পেঁয়াজি? ওয়াও, কতদিন খাই না। পিসি চলে যেতে দেবাঞ্জনা বলল, হ্যাংলা কোথাকার। দেবাঞ্জনা, তোমার এত জ্বালা কেন বুঝি না। অত ওভার অ্যাক্টিং করার কি আছে? ওভার অ্যাক্টিংয়ের কি আছে? পিসি খুশি হন তাই। হ্যাঁ, তুমি শুধু পিসিকেই খুশি রাখো। কেন, আরও কাউকে রাখতে হবে নাকি? না না, দরকার নেই, রক্ষে করো। তাই ইন্সপেক্টর দেবাঞ্জনা, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। হেভি প্রশংসা করছে সবাই। ইস, খুব মিস করে গেলাম আমি। কি মিস করে গেলে আবার? আরে বলো না, দুদিনের জন্য শালবনি গেছিলাম, এসে শুনি তুমি কেসটা ইন্সপেক্টর ব্যানার্জি থেকে হ্যান্ড ওভার নিয়েছো, আর অমনি ওই শয়তান রিজুটা টপকে পড়ে তোমার কেসটা কভার করতে শুরু করে দিয়েছে। তাতে তোমার জ্বলছে কেন? তা জ্বলবে না কেন? তোমার আমার মাঝে যে কেউ এসে এভাবে টপকে পড়লে জ্বলবে না? তোমার আমার আবার কি? হ্যাঁ, বন্ধু আছো, বন্ধুর মতো কথা বলবে। আচ্ছা বাবা, আচ্ছা, বন্ধু বন্ধু বন্ধু। তখনই পিসি পাহাড় প্রমাণ পেঁয়াজি আর চায়ের কাপ নিয়ে এসে গুছিয়ে বসে বললেন, মিতুকে বলেছি বেগুন ভাজতে, একটু পরে গরম গরম লুচি ভেজে দেবো, আর ঘরে বোঁদে আছে। চলবে তো অর্ণব? চলবে মানে দৌড়বে। তা মিতুটা আবার কে পিসি? ও, মিতু আমার বাপের বাড়ির গ্রামের মেয়ে, আগে পিছে কেউ নেই। নিজে থেকেই এসে বলল, আমায় রাখো পিসি, তোমার কাজকর্ম করে দেব। আমি বললাম, থাক তবে। অর্ণব খুশি হয়ে বলল, তাহলে আজ মিতুর হাতের বেগুন ভাজা আর পিসির হাতের লুচি দারুণ জমবে। দেবাঞ্জনা আবার মুখ বেঁকিয়ে বলল, হ্যাংলা একটা। অর্ণব এবার দেবাঞ্জনাকে ইগনোর করে পিসির দিকে তাকিয়ে বলল, তা পিসি, তোমার ভাইজি তো কামাল করে দিয়েছে। আমাদের অফিসের রিজু খুব প্রশংসা করছিল তোমার ভাইজির। পিসি তখন বলল, তা ঠিক, পায়ে চোট নিয়েও যা দৌড়াদৌড়ি করেছে মেয়েটাই কটা দিন। দেবাঞ্জনা এবার বেশ রেগে গিয়ে বলল,
রিজু প্রশংসা করেছে তাতে তোমার এত জ্বলছে কেন? আমার আবার জ্বলছে কোথায়? রিজু বিজু কাজু যে খুশি প্রশংসা করুক, আমার জ্বলবে কেন? পিসি হঠাৎ লাফিয়ে উঠল। জ্বলছে জ্বলছে বলে ছুটে গেল রান্নাঘরের দিকে। দেবাঞ্জনা কাঁধ দিয়ে অর্ণবকে একটা ধাক্কা মেরে বলল, যতই বলো, আমিও কিন্তু কিছু জ্বলার গন্ধ পাচ্ছি। অর্ণবও দেবাঞ্জনাকে একটা ধাক্কা মেরে বলল, তাহলে একটু মলম লাগিয়ে দিলেই তো পারো। ধ্যাত। পিসি ফিরে এলো হন্তদন্ত হয়ে, বলল, এই মিতুটাকে আর বলে বলে শেখাতে পারি না। এত করে বললাম বেগুনগুলো গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নিবি, না উনি কালো কালো করে ভাজছিলেন, ভাগ্যিস ছুটে গেলাম। তা তোরা কি জলার কথা বলছিলি যেন? অর্ণব তাড়াতাড়ি বলল, ও কিছু না, বলছিলাম তোমার ভাইজি খুব ফেমাস হয়ে গেছে। দেবাঞ্জনা শুকনো গলায় বলল, আর ফেমাস? ওই শয়তানটা তো এখনো কিছুই স্বীকার করলো না, না জানি মেয়েটার উপর কি অত্যাচার করেছে। অর্ণব জিজ্ঞেস করলো, তাও কি বলছে? সায়ন চেপে গেছিল কেন মঞ্জুরির বাড়িতে যাবার ব্যাপারটা। আর বলো না, শয়তানের কি বাহানার শেষ আছে? কত কিছুই তো বলছে এখন। বলে নাকি ও বোঝাতে গেছিল মঞ্জুরিকে, কারণ আমেরিকা থেকে ফেরার পরেই নাকি মঞ্জুরির ব্যবহার বদলে যাচ্ছিল, সায়নের সাথে ভালো করে কথাই বলতো না, সব সময় যেন পালাতে চাইতো সায়নের থেকে। সায়নের ধারণা বাড়িওয়ালার ছেলে দীপঙ্করের সাথে মঞ্জুরির নতুন করে সম্পর্ক তৈরি হয়েছিল। তা সেটা পুলিশকে জানায়নি কেন? ভয় পেয়েছিল মঞ্জুরির নিরুদ্দেশের ব্যাপারে পুলিশ ওকে সন্দেহ করবে ভেবে। আর রিচার ব্যাপারটা, মঞ্জুরির থেকে বারবার বঞ্চিত হয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিল। রিচা ওকে মানসিকভাবে আশ্রয় দিয়েছিল। আর ওই সুটকেসে করে কি নিয়ে যাচ্ছিল? ওরা নাকি বিয়ে করে নতুন সংসার পাতবে ভেবে সংসারের কিছু কিছু জিনিস কিনেছিল, তাতে একটা টিভিও ছিল। সেদিন অনেক করে বোঝানোর পরেও মঞ্জুরি বুঝতে চায় না, চিৎকার চেঁচামেচি করে এবং সায়নকে ওর কেনা সমস্ত জিনিস ফেরত নিয়ে যেতে বলে। সায়ন নাকি সেদিন সুটকেসে ভরে ওই টিভি আর সংসারের অন্যান্য জিনিস ফেরত নিয়ে আসছিল। যত সব বোগাস অজুহাত, মিথ্যেবাদী শয়তান একটা। আসলে ওই বিড়ালটার মতোই মঞ্জুরিকেও মেরে সুটকেসে ভরে ফেলে দিয়েছে কোনো জঙ্গলে বা নদীতে, বা পুড়িয়ে দিয়েছে বা পুঁতে দিয়েছে। এদের কিছু বিশ্বাস নেই। মঞ্জুরির রক্তের স্যাম্পেলও তো পাওয়া গেছে ওর ঘরে। সবটুকু শুনে পিসি শান্ত গলায় বললেন, দেবী, তুই আর অত ভাবিস না। কি বলছো পিসি? কি করে ভুলে যাব? ভাবতে পারো, আজ ওই 2025-এ দাঁড়িয়েও মেয়েদের জীবনের কোনো মূল্য নেই। ওই একটা বিড়াল আর একটা ইঞ্জিনিয়ার মেয়ের একই পরিণতি হলো। ওই শয়তানকে আমি ছাড়বো না। ওর পেটে লাথি মেরে সব কথা বের করব, তারপর ওকে ফাঁসিতে ঝোলাবো। অর্ণব এবার দেবাঞ্জনার হাতের উপর হাতটা রাখলো, বলল, শান্ত হও, মাথা গরম করলে চলবে। দেবাঞ্জনা চুপ করে রইল। এবার অর্ণব হঠাৎ হৈ হৈ করে বলে উঠল, আরে কথায় কথায় ভুলেই গেছি যার জন্য আজ তোমাদের এখানে আসা। একটা হেব্বি খবর আছে। দেবাঞ্জনা অবাক মুখে বলল, কি খবর? আমি আমেরিকা যাচ্ছি, আমার চ্যানেল থেকে পাঠাচ্ছে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। দেবাঞ্জনা যেন আকাশ থেকে পড়ল, বলল, কই বলনি তো? অর্ণব কাচুমাচু মুখে বলল, ভাবলাম সারপ্রাইজ দেব। এবার পিসি বলে উঠল, কি ভালো খবর, খুব ভালো, খুব ভালো। আমার তো এই জন্মে আর যাওয়াই হলো না আমেরিকায়, না তো আমার ভাইটার সাথে দেখা হবে আর এ জন্মে। অর্ণব জিজ্ঞেস করলো, কোন ভাই আপনার পিসি? আরে আমার মামাতো ভাই, আমরা পিঠোপিঠি ভাই বোন। কত বছর হলো চলে গেছে আমেরিকায়, খালি আমাকে ডাকবে ওর ওখানে, অথচ এই অভাগা দিদিটাকে দেখতে একবারটি দেশে আসতে পারে না, হতচ্ছাড়াটা। দেবাঞ্জনা রেগে গিয়ে বলল, তুমি আবার শুরু করো না তো পিসি, যাও লুচি ভেজে আনো। অর্ণ পিসি ভাইজিকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, পিসি আপনার পাসপোর্ট আছে? পিসি মাথা নাড়ল, ছিল তো। এক্সপায়ার নয় তো? না না, 4 বছর আগেই তো বাংলাদেশে গিয়েছিলাম। বাবা, খুব ভালো। তা আপনার ভাই কোন শহরে থাকে? ভার্জিনিয়া বোধ হয়। আরে বাহ, একেবারে রাজ্যটুক। তা আপনার ভাইজি যদি টিকিটে টাকাটা দেয় তাহলে আমার সাথে যেতে পারেন। পিসি যেন আকাশ থেকে পড়লো। গোল গোল চোখ করে বললেন, মানে সত্যি? দেবাঞ্জনা এতক্ষণ চুপ করে শুনছিল, এবার ধমকে উঠেছে, এসবের মানেটা কি? তুমি যাচ্ছ কাজে, পিসি যাবে মানে? মানে আবার কি? আমি তো একাই যাচ্ছি। প্রথম 4-5 দিন সেমিনার, তারপর আরো 4-5 দিন থাকবো। পিসি প্রথম 4-5 দিন ওনার ভাইয়ের ওখানে থাকবেন, তারপর আমরা দুজনে ঘুরে বেড়াবো, বেশ ভালোই হবে। পিসিও নেচে উঠে বলল, দেবীকে টাকা দিতে হবে না, আমার এফডি আছে তো। বোঝা যাচ্ছে দেবাঞ্জনা বেশ বিরক্ত হয়েছে। বলল, যা পারো করো গিয়ে তোমরা। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। পিসি ভয়ে ভয়ে অর্ণবকে বলল, দেবী যে রেগে গেল। অর্ণব বলল, ও আপনি ভাববেন না, ওসব আমার উপর ছেড়ে দিন। সিংহবাহিনীর রাগ কি করে ভাঙাতে হয় আমার জানা আছে। ওদিক থেকে দেবাঞ্জনার গলা শোনা গেল, পিসি লুচি ভাজো, খিদে পেয়েছে। রানু পিসি বসে আছেন ওনার পিঠোপিঠি মামাতো ভাইয়ের ভার্জিনিয়ার বাড়িতে।
কাল অর্ণব ওয়াশিংটন থেকে পিসিকেই ভার্জিনিয়া শহরে ভাইয়ের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। কথা হয়েছে 5 দিন পর অর্ণবের কাজ শেষ হলে পিসির ভাই আবার পিসিকে ওয়াশিংটনে অর্ণবের কাছে ছেড়ে দিয়ে আসবে। রানু পিসি সারা জীবনের জন্য অর্ণবের কাছে ঋণী হয়ে গেল এই ব্যাপারে। এ যেন স্বপ্ন পূরণ, যদিও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এর জন্য পিসি আর অর্ণবকে। পিসি আর এফডি ভেঙে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটিয়েছেন। ভিসার ব্যাপারটা অবশ্য অর্ণবই করিয়েছে। আর অর্ণবের বড় কাজ ছিল দেবাঞ্জনাকে রাজি করানো। সেদিন লুচি, বেগুন ভাজা আর বোঁদে খেয়ে বেরোনোর সময় দেবাঞ্জনা এসেছিল গেট পর্যন্ত। অর্ণব বলেছিল, রাগ করলে নাকি? কেন, কিসের রাগ? তোমরা দুই পাগল যা ইচ্ছে করোগে যাও। আরে সুযোগ আছে যখন নিয়ে যাই ওনাকে। হ্যাঁ, তুমি পিসিকে নিয়ে ঘুরে বেড়াও দেশ বিদেশে। তার কাকে নিয়ে ঘুরবো? আর কেউ তো আমার সাথে ভিক্টোরিয়া পর্যন্ত যেতে রাজি হয় না। বাজে কথা একদম বলবে না। কোনোদিন বলেছো যেতে? আচ্ছা তাহলে চলো, কাল সন্ধ্যে 6টায় আসবো তোমাকে পিক আপ করতে। পাগল, আমার ডিউটি আছে না? ওসব জানি না বলে বাইকে স্টার্ট দিয়েছিল অর্ণব। পরদিন বিকেলে একটু আগেই বাড়ি ফিরেছিল দেবাঞ্জনা, কিন্তু বিশ্বাস করেনি অর্ণবকে। ভেবেছিল পাগলের প্রলাপ, কিন্তু ঠিক 6টার সময় দেবাঞ্জনা শুনল বাইরে বাইকের তুমুল হর্নের শব্দ। প্রমাদ গুনেছিল দেবাঞ্জনা। জানলা দিয়ে দেখলো, ও মা, এ ছেলে যে সত্যি হাজির হয়েছে বাইক চড়ে। অর্ণব বলেছিল 15 মিনিট সময় দিচ্ছি, চটপট রেডি হয়ে বেরিয়ে এসো। মুখে না না বলতে বলতে ওর প্রিয় নীল সালোয়ার কামিজটা পরেছিল দেবাঞ্জনা, সাথে ম্যাচিং কানের দুল, আর মনে করে কাজল আর লিপস্টিকও লাগিয়েছিল বহুদিন বাদে। সেদিন অর্ণব বাইকে করে পুরো কলকাতা ঘুরিয়েছিল দেবাঞ্জনাকে। ভিক্টোরিয়া, বাবুঘাট, নন্দন, গড়ের মাঠ, সাথে ফুচকা, ঝালমুড়ি, চা, আরও না জানি কত কিছু। অনেকদিন পর সেদিন দেবাঞ্জনা একটা অন্যরকম সন্ধ্যা কাটিয়েছিল কলকাতার বুকে। সেদিনই ফেরার সময় দেবাঞ্জনা বলেছিল, পিসিকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু পিসির সব পাগলামোতে সঙ্গ দেবার কোনো দরকার নেই। তারপরে ওই ওয়াশিংটন আর ভার্জিনিয়া, ছবির মতন সুন্দর এই দেশ। রাস্তার প্রতিটা কোণায় যেন এক একটি সেলফি পয়েন্ট। এখানে লোকেরা খাবার খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলে না। এটাতে পিসি সবচেয়ে বেশি ইমপ্রেসড। সে যাই হোক, 5 দিন পর যখন পিসি আবার ওয়াশিংটনে এসে পৌঁছলো এবং অর্ণবের সাথে দেখা হলো এবং পিসির পিঠোপিঠি ভাই ফিরে গেল, তখনই পিসি সত্যি এক পাগলের মতো আবদার করে বসলো। একটি ছোট্ট কাগজের টুকরো অর্ণবের হাতে দিয়ে বলল, অর্ণব, এখানে আমাকে একবার নিয়ে চলো। অর্ণব দেখলো কাগজে লেখা আছে, গ্লোব টেক কমিউনিকেশন গ্লোবাল হেডকোয়ার্টার, 14,000 DST SW, ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট। অর্ণব অবাক হয়ে বলল, এটা কি? পিসি প্রায় কাকুতির সুরে বলল, না করো না বাবা, আর দেবীকে যেন কিছু বলো না। এটা আমি মঞ্জুরির বন্ধু ইপসিতার কাছ থেকে জোগাড় করে এনেছি। এই অফিসেই মঞ্জুরি ট্রেনিং করতে এসেছিল। একবারটি চলো বাবা, মেয়েটা এমনি এমনি উধাও হয়ে গেল, একবারটি চেষ্টা করা যাক। এখানে গিয়ে কি করবে, দেখাই যাক না, চলো একবারটি। অগত্যা পিসিকে নিয়ে অর্ণব পৌঁছলো গ্লোবটেক কমিউনিকেশনের হেডকোয়ার্টারে। পিসি অর্ণবকে বুঝিয়ে বলেছে ঠিক কি করতে হবে ওখানে গিয়ে, কারণ ভাষার সমস্যার জন্য পিসি ওদের বুঝিয়ে বলতে পারবে না। প্রথমত, এমন দুজন অজানা মানুষকে গ্লোবটেক তাদের অফিসে ঢুকতে দিতেই নারাজ। কেনই বা অ্যালাউ করবে ওদের? শেষে অর্ণবর জার্নালিস্টের কার্ড, সেমিনারের কার্ড সব দেখিয়ে ঢোকার ব্যবস্থা করলো এবং ওদের কাছে জানতে চাইলো 9 মাস আগে মঞ্জুরি পাল নামে একজন ইন্ডিয়ান এখানে ট্রেনিং করতে এসেছিল। সেটা ঠিক কিসের ট্রেনিং ছিল? কাজটা যতটা সহজ বলে পিসি মনে করেছিল, ততটা সহজ মোটেও হলো না। প্রথমেই ওরা জানালো, এই ট্রেনিংয়ের ব্যাপারে কেউ কিছু আপনাদের বলতে পারবে না, কারণ এই কোর্সে সকলকেই NDA সাইন করতে হয়। পিসি অর্ণবকে জিজ্ঞেস করলো, এই NDA ব্যাপারটা কি? ইন্ডিয়াতে NDA বলতে তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি জানে সকলে। অর্ণব জানালো, এদের NDA হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে কোনো লিগ্যাল প্রসিডিওর বা শর্ত যাতে দুই পার্টির কেউ কিছু তথ্য গোপন রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, কিন্তু সিক্রেট ব্যাপার যা দুই পার্টির কেউই অন্য কোনো থার্ড পার্টি বা পার্সনের সাথে শেয়ার করতে পারবে না। পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, করলে কি হবে? করলে লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে, প্রচুর টাকা কম্পেনসেশন চাইতে পারে, জেলেও ঘুরতে পারে। ওরে বাবা! যাই হোক, কোর্সের বা ট্রেনিংয়ের ব্যাপারে কিছু জানা না গেলেও ওরা একটা লিস্ট দিল যাতে 35 জন পার্টিসিপেন্টের নাম ছিল যারা ওই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিল। এরা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে, তবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকেই মেইনলি এদের চুজ করা হয়েছিল। সোজা ভাষায় পৃথিবীর গরিব দেশগুলো থেকে। এতে ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা এসব কান্ট্রির নাম রয়েছে, তাতে মঞ্জুরিরও নাম ছিল। 6 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অবধি ছিল কোর্স। 35 জনের মধ্যে 28 জনই মেয়ে, টোটাল ফিমেল 28, মেল 7, এরকমই লেখা ছিল লিস্টের উপরে। আর এই লিস্টে আরেকটি ভারতীয় নাম আছে, কার্তিকায়ন হরিপ্রিয়া রঙ্গনাথন। পিসি বললেন, কত বড় নাম রে বাবা, এ কোথাকার মেয়ে নাকি ছেলে? অর্ণব বলল, অফিসের অ্যাড্রেস তামিলনাড়ুর। ছেলে না মেয়ে?
ভগবান জানে। পিসি বললেন, তার মানে এরা কিছুই বলবে না, চলো তাহলে ফেরা যাক। সেদিন ওরা ফিরে এসেছিল হোটেলে। হোটেলে ফিরে অর্ণব জিজ্ঞেস করলো, পিসি আপনি মঞ্জুরির কলকাতার অফিসেও গিয়েছিলেন? হ্যাঁ, দেবীর কাছ থেকে সব ইনফরমেশন পেয়েছিলাম, তাই মঞ্জুরির অফিসে গিয়ে দেখা করলাম ওই ইপসিতা মেয়েটার সাথে। ওই জোগাড় করে দিল এই অফিসের ঠিকানা। আচ্ছা পিসি, সত্যি কথা বলুন তো, আপনার এই আমেরিকা আসার পেছনে কারণটা কি? আরে না না, তুমি ভেবো না আমি তদন্ত করতে বিদেশে পাড়ি দিয়েছি। আমি কি অত বড় ডিটেকটিভ নাকি? আমেরিকা আমি সত্যি আমার ওই পিঠোপিঠি মামাতো ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। আসছিলাম মানে মানে প্রথমে কারণটা ওটাই ছিল, কিন্তু তারপর সিচুয়েশনটা বদলে গেল। কি রকম? যেদিন দেবী আর তুমি ভিক্টোরিয়া ঘুরতে গেলে সেদিন সন্ধেবেলা একটি মেয়ে এলো আমাদের বাড়িতে। প্রথমে ভেবেছিলাম দেবীর বন্ধু, পরে বলল না, ও আমার সাথেই দেখা করতে এসেছে। নাম বলল রিচা দত্ত। অর্ণব প্রায় লাফিয়ে উঠে বলল, রিচা দত্ত? এ তো সেই সায়নের সেকেন্ড গার্লফ্রেন্ড। হ্যাঁ সেই। ও তোমার কাছে কেন এসেছিল? না মানে ও জানতো না যে আমি ইন্সপেক্টর দেবাঞ্জনার পিসি, বা দেবাঞ্জনা এই বাড়িতেই থাকে। আমিও কিছু বলিনি। ওকে নাকি কেউ আমার ঠিকানা দিয়েছিল যে আমি প্রাইভেট ডিটেকটিভের কাজ করি, তাই ও এসেছিল আমার কাছে। আরে বাস তাই নাকি? তা কি বক্তব্য ছিল ওর? ও খুব অদ্ভুত কিছু কথা বলে গিয়েছিল সেদিন, তাই নাকি? কিরকম? পিসি শুরু করলেন, সেদিন রিচা বলেছিল ও সায়নকে 5 বছর ধরে চেনে। ওরা একসঙ্গে কাজ করত। সায়নের সাথে মঞ্জুরির সম্পর্কের কথাটা ও প্রথম থেকেই জানতো। সায়ন অনেক কিছুই শেয়ার করতো রিচার সাথে। ওরা ভালো বন্ধু ছিল। আমেরিকা থেকে ট্রেনিং করে যাবার 2-1 মাস পরে থেকেই মঞ্জুরির ব্যবহারে আমূল বদলে যেতে শুরু করে। মঞ্জুরি অ্যাভয়েড করতে শুরু করে সায়নকে। ফোনে ঠিকমতো কথা বলতো না, ফোন ধরতো না, দেখাও করতো না। ওর ভাড়া বাড়িতেও সায়নকে যেতে বারণ করে দিয়েছিল। অথচ ততদিনে ওদের সম্পর্কটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। আমেরিকা যাবার আগে ওদের মধ্যে কথা হয়েছিল মঞ্জুরি আমেরিকা থেকে ফিরলেই ওরা বিয়ে করবে। ওই বাড়ি ছেড়ে ওরা অন্য ফ্ল্যাটে গিয়ে থাকবে, কারণ সায়নের মা বাবা মঞ্জুরিকে মেনে নিচ্ছিল না। কোনো কাস্ট প্রবলেম ছিল। সেই মতো ওরা নতুন সংসারের জন্য জিনিসপত্র কেনা শুরু করেছিল। রিচার বিশ্বাস সায়ন আর মঞ্জুরির শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু আমেরিকা থেকে ফেরার পর যে 2-1 বার ওদের দেখা হয়, তখন সায়ন লক্ষ্য করে সায়নের সঙ্গ, মানে ওর স্পর্শ বা শারীরিক ঘনিষ্ঠতা মঞ্জুরি একেবারেই সহ্য করতে পারছিল না। মঞ্জুরিকে দেখে মনে হয় ওর যেন সায়নকে দেখে ঘেন্না হচ্ছে, যেন ভয় পাচ্ছে সায়নের ঘনিষ্ঠতাকে। এমনকি একবার সায়ন ওর হাত ধরে কাছে টানলে ও বমি করতে করতে ছুটে যায় বাথরুমে। এতে সায়ন খুবই ইনসাল্ট বোধ করে। সায়নের মনে হয়েছিল এসবের পেছনে একমাত্র কারণ হলো দীপঙ্কর, মঞ্জুরির বাড়িওয়ালার ছেলে। দীপঙ্কর যে মঞ্জুরিকে একসময় পছন্দ করেছিল সেটা সায়ন জানতো, তাই ওর মনে হয়েছিল দীপঙ্করের সাথে আবার ইনভলভ হতে চায় মঞ্জুরি, তাই ও সায়নের সাথে এরকম ব্যবহার করছে। পিসি বললেন, আমি রিচাকে তখন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওদের তো বিয়ে হয়নি, ওরা তো সম্পর্কটাকে শেষ করে দিলেই পারতো। রিচা বলেছিল, এই জন্যই আমার মনে হয় ওরা ফিজিক্যাল রিলেশনে ছিল, আর তার প্রমাণ হয়তো ওদের দুজনের কাছেই ছিল। তাছাড়া মঞ্জুরির বাড়িতেও ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল। পুলিশ যেসব মেসেজগুলো পেয়েছে সেগুলো সায়ন মঞ্জুরিকে ফিরে পাওয়ার জন্য করেছিল। ও চেয়েছিল পুরনো ছবি, পুরনো স্মৃতি ওকে মনে করিয়ে দিলে ও হয়তো ফিরে আসবে। কিছুদিন এমনই চেষ্টা চালায় সায়ন। তারপর সায়নও অধৈর্য হয়ে পড়ে মানসিকভাবে। সেই সময়টা সায়ন খুবই দুর্বল হয়ে পড়েছিল। তখনও ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতো। ওর নিজের ফোনে অফিসের ফোন কিংবা অন্য কারোর ফোন আসতো, অথবা যদি মঞ্জুরির ফোন আসে এই ভেবে অন্য একটা ফোন নিয়েছিল। তখনই আমি আমার এক্সট্রা সিমটা ওকে দিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম ও মানসিকভাবে আমার উপর নির্ভরশীল হতে শুরু করেছিল। মিথ্যা বলবো না, আমারও ভালো লাগতো ওর সাথে কথা বলতে। আমি চাইছিলাম যখন ওরা কেউই একে অপরের সাথে হ্যাপি নয়, তাহলে ওরা শেষ করে দিক সম্পর্কটাকে। তখনই সায়ন ঠিক করে মঞ্জুরির সাথে দেখা করে একটা হেস্তনেস্ত করবে। ওকে বারবার বাইরে দেখা করতে বললেও মঞ্জুরি রাজি হয় না। এরপর যখন সায়ন জানতে পারে 11 তারিখে মঞ্জুরির বাড়িওয়ালা বিয়েতে যাচ্ছে, তখন ও ওই দিনটাই বেছে নেয় মঞ্জুরির সাথে দেখা করার জন্য, কারণ মিসেস চ্যাটার্জিও সায়নকে বাড়িতে ঢুকতে অ্যালাউ করতো না। সায়ন রিচাকেও জানিয়েছিল যে ও যাবে মঞ্জুরির বাড়িতে। সেই প্ল্যান অনুযায়ী 11 তারিখ বিকেলের দিকে সায়ন পৌঁছয় মঞ্জুরির ঘরে। সেদিন সায়ন মঞ্জুরিকে না জানিয়েই ওর বাড়িতে পৌঁছয় এবং ঘরের বেল বাজায়। দরজা খুলে মঞ্জুরি যেন ভূত দেখার মতন ভয় পেয়ে যায়, ছুটে ঘরে ঢুকে যায়। দরজা বন্ধ করে দিতে চায়। সায়ন দেখে সারা ঘর নোংরা করে রেখেছে মঞ্জুরি, খাবারের প্যাকেট আরও সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো। মঞ্জুরিকেও বেশ উদ্ভ্রান্ত লাগে সায়নের। ওর প্রথমে মনে হয়েছিল মঞ্জুরির সাথে আরও কেউ আছে ঘরে, তাইও এরকম ব্যবহার করছে। পরে ঘরে ঢুকে আর কাউকে না দেখতে পেয়ে ওর মনে হয় কেউ হয়তো ছিল।
একটু আগে এ ঘরে মঞ্জুরির সাথে সায়ন এক প্রকার জোর করে মঞ্জুরিকে চেপে ধরে, ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মঞ্জুরি সায়নকে চড়থাপ্পড় মারতে থাকে। নিজেকে ছাড়িয়ে নেয় সায়নের থেকে, সায়নকে আজে বাজে কথাও বলে। সায়নেরও রাগ হয়ে যায়। ও মঞ্জুরিকে বলে আজ থেকে ওদের সব সম্পর্ক শেষ। মঞ্জুরি বলে সায়ন যেন ওর সমস্ত জিনিস সঙ্গে করে নিয়ে চলে যায়, ওসব দেখলে নাকি ওর ঘৃণা হয়। সায়নের কিছু বইপত্র, ওই টিভিটা, কিচেনের কিছু জিনিস মঞ্জুরির কাছে ছিল, সেসব তখন সায়ন মঞ্জুরিরই একটা বড় সুটকেসে ভরে নিয়ে আসে। তখন রিক্সাওয়ালা ওকে দেখে। এর 3-4 দিন পর সায়ন যখন জানতে পারে মঞ্জুরি নিখোঁজ, তখন সায়নের ভয় হয়। ওর মনে হয় মঞ্জুরি নিশ্চয়ই নিজের কোনো ক্ষতি করেছে, আর সেটা সত্যি হলে পুলিশ সায়নকে সন্দেহ করবে। সেই ভয়েও পুলিশের কাছে সেদিনের মঞ্জুরির বাড়ি যাওয়ার বা ওদের ঝগড়ার ব্যাপারটা চেপে যায়। পরে যখন দেখে যে একের পর এক ঘটনায়ও জড়িয়ে পড়ছে, তখন সায়ন আরও ভয় পেয়ে যায় এবং ভাবে কিছুদিন সিঙ্গাপুরে ওর দিদির কাছে গিয়ে গা ঢাকা দিয়ে থাকবে। কিন্তু সেদিনই পুলিশ ওকে গ্রেফতার করে। পিসি থামলো। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করলো, পিসি ওই মেয়েটা বাড়ি এসে আপনাকে এসব গালগপ্প শুনিয়ে গেল আর আপনি বিশ্বাস করলেন? এ তো বোঝাই যাচ্ছে যে এসব সায়ন আর রিচার চাল। আর আমি নিশ্চিত যে দেবাঞ্জনা আপনার ভাইজি এটা জেনেই ওরা এই কাজটা করেছে। পিসি শান্ত গলায় বললেন, তোমার কথাটা উড়িয়ে দিচ্ছি না। ইনফ্যাক্ট শুরুতে আমারও এই কথাটাই মনে হয়েছিল, কিন্তু পরে জানি না কেন আমার মনে হলো রিচা মেয়েটা সত্যি বলছে। তাও কি চায় আপনার থেকে? রিচা স্বীকার করে যে ও সায়নকে ভালোবাসে, আর ওর বিশ্বাস সায়নও ওকে ভালোবাসে। রিচা বিশ্বাস করে যে সায়ন আর যাই করুক কোনো মানুষকে মেরে ফেলতে পারে না। তাই ও আমাকে অনুরোধ করেছে আমি যেন মঞ্জুরির কেসটা ইনভেস্টিগেট করি, কারণ ও মনে করে সায়নের যদি সাজা হয় তবে সেটা অন্যায় বিচার হবে। কারণ ও নির্দোষ, তাই আমি যেন সায়নকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করি। অর্ণব এবার মাথায় হাত দিয়ে বলল, পিসি আপনি এসব গল্প দেবাঞ্জনাকে বলেছেন নাকি? না রে বাবা, আমি কি পাগল? বললে রক্ষে থাকবে আমার? আর তাছাড়া সায়নের পক্ষে আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, সব প্রমাণই ওর বিরুদ্ধে। প্রমাণ ছাড়া কোনো কথা বলা বোকামো। আচ্ছা পিসি, আপনি কি মনে করেন মঞ্জুরি বেঁচে আছে? থাকতেই পারে। কি যে বলেন পিসি, প্রায় 2 মাস হচ্ছে মঞ্জুরি নিখোঁজ। বেঁচে থাকলেও কোথায় আছেও? এত বড় পৃথিবী, হয়তো আছে কোনো কোনায়। আপনি পারেনও বটে পিসি। সে তুমি যাই বলো, দেখো সায়নকে নির্দোষ প্রমাণ করার একটাই পথ, মঞ্জুরিকে খুঁজে বার করো। ও বেঁচে আছে প্রমাণ করতে পারলে সায়ন নির্দোষ প্রমাণ হবে। দেবাঞ্জনা ঠিকই বলে, আপনার মাথা খারাপ হয়েছে। কার না কার কথা বিশ্বাস করে আপনি এতদূর চলে এসেছেন ইনভেস্টিগেশন করতে। সে তুমি যাই বলো, আরেকটা কাজ তোমাকে করতেই হবে বাবা। আবার কি? ফেরার পথে আমাকে একবার তামিলনাড়ু নিয়ে যেতে হবে। অর্ণব প্রায় লাফিয়ে উঠে বলল, পিসি আর নয়, অনেক হয়েছে। দেবাঞ্জনা শুনলে আমাকে মেরে ফেলবে। দেবী জানলে তো মারবে, তুমি বলবে নাকি ওকে? পাগল। তবে এবার একটু সার্চ করে দেখো, যেদিন আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছবো সেদিনের 2টো টিকিট কাটো কোয়েম্বাটুরের। কলকাতা থেকে ডাইরেক্ট যাব, একদিন থেকেই চলে আসব। কারণ একবার বাড়ি ঢুকে গেলে দেবী আমাকে আর বেরোতে দেবে না। তা কোয়েম্বাটুরে আপনার কি কাজ? ওই কি যেন নাম, কার্তিক প্রিয়া রঙ্গনাথ, ওর সাথে একবার দেখা করা দরকার। পিসি নামটা তো ঠিক করে উচ্চারণ করুন। হ্যাঁ হ্যাঁ, ওই কার্তিকা থাক। তুমি বরং তোমার কাজটি করো বাপু। আর হ্যাঁ, দেবীকে ওই দিনই বলা হবে কোনো কারণে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমরা 2 দিন পরে ফিরবো। অর্ণব নিজেও ভেবে পায় না কেন যে ও বারবার পিসির ফাঁদে পা দেয়। এবার দেবাঞ্জনা এত করে বলে দিয়েছিল পিসির বায়নাকে পাত্তা না দিতে, তবু অর্ণব কোয়েম্বাটুরে 2টো টিকিট কেটেই ফেলেছে। আসলে অর্ণবেরও পিসির উপর বিশ্বাস রাখতে মন চাইছে। অর্ণবের অবচেতন মন বলছে, পিসি কত রহস্যই তো উদ্ঘাটন করলো, হয়তো এই জটিল রহস্যের সমাধানও পিসি খুঁজে পাবেন। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে অর্ণব আর রানু পিসি যখন কোয়েম্বাটুর এয়ারপোর্টে এসে পৌঁছলো, তখন সন্ধে 7টা। গত 42 ঘন্টা ওরা ফ্লাইট আর এয়ারপোর্টেই কাটিয়েছে। জেটল্যাগ চলছে, শরীর আর চলছে না। আগে থেকে বুক করা হোটেলে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো ওরা দুজনে। আজ সারাদিন অবশ্য অর্ণবের বুক দুরু দুরু করেছে। দেবাঞ্জনা যদি সন্দেহ করে আর আমেরিকার ফ্লাইট সত্যিই ক্যান্সেল হয়েছে কিনা নেটে চেক করে, তাহলে বিপদ। তাই আজ সারাদিন অর্ণব ফোনটা অফ করেই রেখেছে। পরদিন সকালে জেটল্যাগের জন্যই উঠতে দেরি হলো ওদের। তবু কোনো রকমে রেডি হয়ে দুপুরের মধ্যে ওরা পৌঁছে গেল গ্লোবটেকের কোয়েম্বাটুরের অফিসে। আমেরিকার অফিসের মতো না হলেও এখানেও প্রবেশ বেশ কড়াকড়ি। অনেকগুলো ধাপে নানা প্রশ্নের উত্তর দিয়ে ওরা পৌঁছলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ঘরে। গল্পটা এমনভাবে সাজানো হয়েছিল যে কার্তিকায়ন হরিপ্রিয়া অর্ণবের বন্ধু। অর্ণব কলকাতা থেকে ঘুরতে এসেছে এখানে, তাই ওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু ওকে ফোনে পাচ্ছে না। অফিসে নাম জানা ছিল, তাই এখানে এসেছে ওর খোঁজে। এই কথা শুনে ম্যানেজার বেশ অবাক হয়ে বললেন, কথোপকথন ইংলিশেই হলো। কেমন বন্ধু তুমি? জানো না তোমার বন্ধু 3 মাস আগেই চাকরি ছেড়ে দিয়েছে?
খবরটা শুনে অর্ণব আর পিসি দুজনেই বেশ নিরাশ হলো। তারপর পিসির কথা মতো হরিপ্রিয়ার ঠিকানাটা অর্ণব জোগাড় করে নিল অফিস থেকে। আর একটা ব্যাপার, এখানে এসে ওরা নিশ্চিত হয়েছে যে কার্তিকায়ন হরিপ্রিয়া আসলে একটি মেয়ে। গ্লোবটেকের অফিস থেকে বেরিয়ে পিসি বললেন, এখন দুপুর 2টো। গুগল বলছে হরিপ্রিয়ার বাড়ি এখান থেকে 15 কিলোমিটার দূরে। লাঞ্চ করে বেরিয়ে পড়লে বিকেলের মধ্যে পৌঁছে যাব, আবার রাতে ফিরে আসা যাবে। আজকের দিনটাই তো হাতে আছে, কাল ফিরতে হবে কলকাতায়। অর্ণব পিসির দিকে তাকালো কিন্তু কিছুই বলল না। পিসি জিজ্ঞেস করলো, কি হলো? বেশ বিরক্ত মুখে অর্ণব বলল, পিসি এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আপনার সিংহবাহিনী ভাইজি এরপর আপনাকে বাড়িতে ঢুকতে দেবে তো? আরে পরের কথা পরে ভাবা যাবে, এখন তুমি এখনকার কথা ভাবো, সময় নষ্ট করে লাভ নেই। ওই দেখো হলদিরামের দোকান আছে একটা, চলো কিছু খেয়ে নেওয়া যাক, খেতে খেতে কথা হবে। দই বড়ার বড় একটা পিস মুখে পুরে পিসি বললেন, যাই বলো, এই আমেরিকার ট্রেনিং ব্যাপারটা আমার কেমন যেন ঠিক লাগছে না। কোন ট্রেনিং? এই যেটা মঞ্জুরি হরিপ্রিয়া এরা করেছিল। আচ্ছা, এরা বেশিরভাগ মেয়েদেরই কেন ডেকেছিল বলে তোমার মনে হয়? পিসি আপনি এখন আবার ওই ট্রেনিংয়ের পিছনে পড়লেন কেন বলুন তো? কে জানে বাপু, এরা সব কিসের ট্রেনিং করতে গিয়েছিল। সে যাই হোক, তুমি আর আমার কাছে ব্যাগরা দিও না, চলো গাড়ি ধরে চলে যাই ওই মুদুক্কারাই নাকি ওখানে। আমি আপনার কাজে ব্যাগরা দিচ্ছি? পিসি হেসে বললেন, না রে বাবা না, তুমি না থাকলে কি আমি একা সব করতে পারতাম? ভাবছি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেব। যেমন ফেলুদার তোপসে, যেমন কাকাবাবু আর সন্তু, তেমনি রানু পিসির অর্ণব অ্যাসিস্ট্যান্ট। পিসি ভাইপোর টিম। না না পিসি, ও কথা একদম বলবেন না, মাথায় পচা ডিম পড়বে তাহলে। পিসি হো হো করে হেসে উঠলেন। ছোট ছোট পাহাড়, মন্দির আর লেকে ঘেরা ছবির মতো সুন্দর এই মধুকারাই শহর, কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো শারীরিক বা মানসিক অবস্থা তখন ওদের ছিল না। ভাড়ার ট্যাক্সি যখন হরিপ্রিয়ার বাড়ির গেটে এসে থামলো, তখন দুপুর গড়িয়ে বিকেল। ভেতরে ঢুকে প্রথমে যে সমস্যার সম্মুখীন হলো ওরা, তা হলো ভাষার সমস্যা। অর্ণব ওদের যতই বোঝাতে চায় যে হিন্দি বা ইংরেজিতে কথা বলুন, কিন্তু বাড়ির লোকেরা সম্ভবত তামিল ছাড়া কিছুই বলতে পারে না। শেষে অর্ণবের মুখে হরিপ্রিয়া আর গ্লোবটেকের নাম শুনে তারা শান্ত হলো এবং বাড়ির ভেতর থেকে একটি অল্প বয়সী ছেলেকে ডেকে পাঠালো। এই ছেলেটি দোভাষীর কাজ করছিল। অর্ণব বলল, আমরা কলকাতা থেকে এসেছি, হরিপ্রিয়ার সাথে কথা বলতে চাই। ওর সাথেই আমেরিকায় গিয়ে ট্রেনিং করেছিল মঞ্জুরি নামের একটি মেয়ে। আমরা তার বাড়ি থেকে এসেছি। ছেলেটি প্রতিবার অর্ণবদের কথা বাড়ির মালিককে তামিল ভাষা ট্রান্সলেট করে বলছিল, তারপর ওনার বলা কথা অর্ণবদের বুঝিয়ে দিচ্ছিল ভাঙা ভাঙা ইংরেজিতে। প্রথমে ছেলেটি বলল হরিপ্রিয়া বাড়িতে নেই, দেখা করা সম্ভব নয়। অর্ণবকেও বারবার পিসির সাথে কথা বলে ঠিক করতে হচ্ছিল পরের বক্তব্য বা প্রশ্ন কি হবে। এবার অর্ণব বলল, ওরা হরিপ্রিয়ার আমেরিকার কোর্সের ব্যাপারে কিছু জানতে চায়। এই কথা শুনে যেন ভদ্রলোক চমকে উঠলেন। ওনার মুখে যেন কেমন একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল। ছেলেটি জানালো, ইনি ভানুপ্রিয়ার বাবা, উনি কিছু জানেন না ওই কোর্সের ব্যাপারে। অর্ণব জানতে চাইলো হরিপ্রিয়া চাকরিটা কেন ছেড়ে দিল। ছেলেটি জানালো, এটা ওর পার্সোনাল ডিসিশন। অর্ণবরা বুঝতে পারছিল এখান থেকে কোনো সদুত্তর পাওয়া যাবে না। পিসিও হাল ছেড়ে দিয়েছিলেন, উঠেই পড়েছিলেন ওরা। ঠিক তখনই একটু 23-24 বছরের মেয়ে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো বৈঠকখানায়। মেয়েটির বাকি সব পরিপাটি হলেও ওর চোখের দৃষ্টি ছিল কেমন যেন ঘোলাটে, মুখে যেন শুধুই বিষাদ। মেয়েটি এসে বাড়ির মালিককে কিছু বলে আবার চলে যাচ্ছিল ভেতরে। মেয়েটি ভেতরে দরজার কাছে পৌঁছতেই হঠাৎ রানু পিসির কি মনে হলো কে জানে, হরিপ্রিয়া বলে জোরে ডেকে উঠলেন। মেয়েটির সাথে সাথে পেছন ফিরে তাকালো। তখনই হরিপ্রিয়ার বাবা চেঁচিয়ে উঠলেন, প্রিয়া পো পো উল্লে পো উল্লে, গো গো ইনসাইড ইন তামিল। হরিপ্রিয়া ভেতরের ঘরে চলে গেল। এখনকার মতো এই পর্যন্তই থাক, এর অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।